আমাদের বিদ্যামঠ যে মহাপুরুষের নামে নামাঙ্কিত আমার সশ্রদ্ধ প্রণাম জানাই ওনার শ্রীচরণে। প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে। সেই সঙ্গে সঙ্গে প্রণাম জানাই আমাদের মধ্যে যে মহান ব্যক্তিত্ব দুজন উপস্থিত রয়েছেন, স্বামী একরূপানন্দজি মহারাজ, সহ সম্পাদক তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। আমাদের মধ্যে রয়েছেন নারায়ণচন্দ্র মাইতি মহোদয়, এক্স প্রিন্সিপাল মহিষাদল গার্লস কলেজ। শুধু তাই নয়, উনি মহিষাদল রাজ কলেজে অধ্যাপনা করেছেন, তার আগেও একটি কলেজে অধ্যাপনা করেছেন, আমি এখনই কথা বলছিলাম। বর্তমানে তমলুক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সভাপতি। এছাড়াও আরও অনেক শিক্ষা কেন্দ্রের সঙ্গে, প্রতিষ্ঠানের সঙ্গে উনি এখনও যুক্ত আছেন। ৭৮ বছর বয়স, এখনও এমনও সক্রিয়। আমাদের মাঝে উনি এসেছেন, ওনার শ্রীচরণে প্রণাম জানাই, আমার শ্রদ্ধা জানাই বিদ্যামঠের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ, এবং স্নেহাশিস জানাই বিদ্যামঠের ছাত্রছাত্রীবৃন্দকে। আমরা আজকে এক মহান কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করেছি। সেটা হচ্ছে মূল্যবোধ, মানবিক মূল্যবোধ। মানুষ এই পৃথিবীতে একমাত্র জীব যাকে বলা হয় রেশনাল বিইং, যুক্তিবাদী। আবার মানুষেরই মনন থেকে উঠে আসে চরিত্রের সমস্ত ভাবনাগুলো। আমাদের চরিত্রের যদি প্রকাশগুলো ঠিকঠাক হয়ে থাকে, চারিত্রিক গুণ যা স্বামীজি বলেছেন অলরেডি ইন মেন, সেই সঠিক গুণের যদি প্রকাশ ঘটে থাকে, তবে আমরা কিন্তু পরিপূর্ণ মানুষ রূপে গড়ে উঠতে পারি। ছাত্রছাত্রীদেরকে নিয়ে কেন এই অনুষ্ঠান? ছাত্রছাত্রী আসলে মাটির ডেলার মতো। তাদেরকে আমরা বড়রা, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ হতে পারে, বাড়ির মা বাবা হতে পারে, কিংবা যারা বড় তারা সবাই, তাদেরকে ছাত্রছাত্রীদের যেমনভাবে আমরা পরিচালিত করব, ঠিক সেইভাবেই কিন্তু তারা গড়ে উঠবে। তো মূল্যবোধটা কি? মূল্যবোধ হলো সৎ কথা বলা, সৎ পথে চলা। মূল্যবোধ হলো অন্যায় না করা, অন্যায় না সহ্য করা। মূল্যবোধ হলো একজন মানুষের পাশে দাঁড়ানো। মূল্যবোধ হলো একজন সহপাঠীর পাশে দাঁড়ানো। মূল্যবোধ হলো গুরুজনদের শ্রদ্ধা করা। আর মূল্যবোধ হলো প্রথম যেটি বলবো, ছাত্রছাত্রী একটা প্রশ্নের উত্তর দাও তো আমাকে। যখন একটা শিশু কথা বলতে শিখছে বা একটু কথা বলছে, হেঁটে চলছে, ভগবান কে তার কাছে? সেই শিশুটির কাছে ভগবান কে? বাবা মা। সেই বাবা মাকে শ্রদ্ধা করা, আন্তরিকভাবে শ্রদ্ধা করা, এতটুকু যেন না খারাপ থাকে, সেটা হচ্ছে মূল্যবোধ। কিন্তু আজ হারিয়ে যাচ্ছি, আমরা অবাক হচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, সভ্যতা এগোচ্ছে, কিন্তু মূল্যবোধ কোথায় যাচ্ছে? যে ঘটনাটা ফিরে ফিরে আসবেই, যে মানুষ সবাই তো স্কুলে পড়াশোনা করেছে, পুঁথিগত শিক্ষা নিয়েছে, প্রথাগত শিক্ষা নিয়েছে, তাহলে সেই শিক্ষিত মানুষগুলোর দ্বারা এতটা কুকর্ম হচ্ছে কী করে?
এতটা নারকীয় কাণ্ড ঘটছে কি করে? শিক্ষা মানে শুধুমাত্র কিছু জ্ঞান অর্জন করা নয়, কিছু বই পড়ে নেওয়া নয়। শিক্ষা মানে কিছু নাম্বার পাওয়া নয়। শিক্ষা মানে সেটাই যেখানে প্রত্যেকটি পদক্ষেপে মানবিক ছোঁয়া থাকে। রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তোমরা নিশ্চয়ই শুনেছ কিনা? মা সারদার কথা শুনেছ? নিশ্চিত শুনেছ। প্রথাগত যে শিক্ষা খুব বেশি ছিল কি? নিশ্চিতভাবে ছিল না। তবু আজ তারা ঠাকুর সারদা মা দেবী কেন? তাদের কর্মপন্থা, মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা, যারা দুস্থ তাদের পাশে দাঁড়ান, মানুষের সেবা করা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সে ঈশ্বর। কার কথা? স্বামীজির কথা। স্বামীজি বিশ্বের একমাত্র মহাপুরুষ যাকে শ্রদ্ধায় সকলে মাথা নত করে। চিকাগো মহাকর্ম সম্মেলনের কথা তোমরা নিশ্চয়ই পড়েছ। তো এই মহাপুরুষদের দেশ আমাদের বাংলা। আমরা কেন ঠিকঠাক মানুষ হতে পারবো না? আমরা এই এত কথা বলছি, সেগুলো শুনে নিলেই যে মানবিক মূল্যবোধ জেগে যাবে তা কিন্তু নয়। মন থেকে, একেবারে গোড়া থেকে ঠিক করতে হবে যে আমি প্রকৃত চরিত্রের অধিকারী হব। আমি কখনোই কোনো অন্যায় করব না। আমি সর্বদাই সৎ পথে থাকব, অন্যায়ের প্রতিবাদ করব। তোমরা ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের কথা একটু প্রসঙ্গে যেটা আসি, মনীশবাবু অনেকে বলেছেন, গতকাল তোমরা অনেক অনুষ্ঠান করেছ। হয়তো অনুষ্ঠানের নিরিখে ভালো, কিন্তু সর্বোৎকৃষ্ট যে কাজটা করেছো তোমরা, সেটা হচ্ছে সেবাধারের সূচনা করেছো। তোমরা চিন্তা ভাবনা করতে পেরেছ যে আমাদের মধ্যে, অর্থাৎ তোমাদের মধ্যে হয়তো এমন ছেলে মেয়ে আছে, ছাত্রছাত্রী আছে যার বাবা নেই, মা নেই, বা এমনই অসহায় সে পড়াশোনাটা চালাতে পারবে না। তাই আমি বলবো তোমরা আমাদের সম্মানিত করেছো, সবই করেছো। নিশ্চিতভাবে আমরা খুবই সম্মানিত হয়েছি কালকের অনুষ্ঠানে, কিন্তু সব থেকে মহান কাজটা কিন্তু তোমরা করেছো সীমা সেবা তার প্রচলন সূচনা করে। তা আমি বলতে চাইছি, এইরকম একটা কাজ যখন তোমরা করতে পেরেছ, তোমরা নিশ্চিতভাবে আরও অনেক ভালো কাজ করতে পারবে। এমনইভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে যে মানুষ যেন, পরবর্তী প্রজন্ম যেন তোমাদেরকে অনুসরণ করে। যেমন আমরা অনুসরণ করছি, পূজা করছি ঋষি অরবিন্দকে, আমরা প্রণাম করছি ঠাকুর মা স্বামীজিকে, সেই রকম মানুষ হিসাবে অন্তত এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে লোকে বলবে না সত্যি সত্যি খুব মানুষ, ভালো চরিত্রের অধিকারী বা অধিকারী। তা এখানে আমাদেরও ভূমিকা আছে। আমরা একটা কথায় বলে না, আমি যত বলে দিলাম তা তো নয়, বড়দের একটা বড় ভূমিকা আছে। এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট, কথাটা আছে। অর্থাৎ আমাদেরকে শুধু কথা বললে হবে না, বড়দের কিন্তু এক্সাম্পল সেট করতে হবে। উই হ্যাভ টু সেট এক্সাম্পলস ফর দ্য স্টুডেন্টস অর দ্য জুনিয়র্স। তবেই আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারব। আর আমরা সমাজের বাইরে কিন্তু কেউ নয়। সমাজ যদি ভালো থাকে তাহলে আমরা ভালো থাকব। এই সমস্ত দুষ্কর্মগুলো ঘটছে, এই সমস্ত বিকারগ্রস্ত মানুষের যে কাজকর্মগুলো ঘটছে, তারা ভাবছে আমরা একাই বড় হব, একাই খুব পয়সার অধিকারী হব, একাই ছড়ি ঘুরাবো, একাই বড় পদে যাব। এমন ভাবনা থেকে, বিকৃত মস্তিষ্ক থেকেই কিন্তু এইসব কাণ্ড আজকাল হচ্ছে। সেটা কিন্তু মূর্খের দেশে বাস করা, মূর্খের স্বর্গে বাস করা।
সমাজ ভালো থাকবে, সবাই ভালো থাকবে, তবেই আমরা ভালো থাকবো। যাই হোক, আমি খুব বেশি আর বলবো না, কারণ মহারাজজি আছেন, সেই সঙ্গে সঙ্গে প্রাক্তন অধ্যক্ষ নারায়ণবাবু রয়েছেন, ওনাদের মুখ থেকেই আছে কিন্তু আমরা কথা শুনবো এবং তোমরা মন দিয়ে শুনবে। একটা তোমাদের এই যে বলার মধ্যেই কিন্তু তোমাদের একটা পরীক্ষা হয়ে যাবে। তোমাদের পুরস্কারও ওনারা নিয়েছেন, দেবেন ওনারা, যে সমস্ত কম্পিটিশানগুলো হয়েছে। আমি চাই যে শুধু ওই কথাটা শুনে নেওয়া নয়, জাস্ট শুনে নিলাম, বাড়ি গেলাম, ভুলে গেলাম, এমনটা না। একেবারে মন থেকে পাবো। আজ থেকে শুরু করা যাক না, যা পৃথিবীর রসাতলে গেছে যাক না, আজ যদি আমরা শুরু করি যে আবার একটা নতুন ভোর উদয় হবে, নতুন ভোরের স্বপ্ন যদি আমরা আজ থেকে দেখতে শুরু করি, তাহলে হয়তো পৃথিবী আবার ভালো হবে, আবার একটা মানবিক জায়গায় পৌঁছবে। সবাইকে আমার তরফ থেকে আবার যথাযোগ্য সম্মান জানাই, আমার বক্তব্য শেষ করছি।
विवेकानंद सूर्य सच्चित सुख स्वरूपाय स्वामी तापकार। আমি প্রথমে ঠাকুরমা এবং স্বামীজিকে প্রণাম জানাই। এই বিদ্যালয় যার নামে নামাঙ্কিত সেই শ্রী অরবিন্দ মহর্ষি অরবিন্দ জিকে শ্রদ্ধা জানাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতি তথা এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাই। আমার সাথে আগত ডক্টর নারায়ণ চন্দ্র মাইতি মহাশয়কে শ্রদ্ধা জানাই। মঞ্চে ভূমিষ্ঠ যে সকল অতিথিবর্গ আছেন শ্রদ্ধা জানাই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সর্বোপরি আমার সামনে তোমরা যারা আছো তোমাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাই। আমরা মূল্যবোধ শিক্ষা নিয়ে আমরা গত পরপর 2 বছর এসেছিলাম এখানে সেমিনার করার জন্য। আমি দেখছিলাম একটি ছাত্রীর হাতে গত বছর যে বই দিয়েছিলাম স্বামী বিবেকানন্দ ইন্দ্রদয়াল ভট্টাচার্য, সেই বইটি নিয়ে এসে গত বছর আমরা দিয়েছিলাম। দেখে খুব ভালো লাগছে। বইটি মাঝে মাঝে খুলে একটু একটা দুটো লাইন করার চেষ্টা করছে। আমার মনে হয় মূল্যবোধ শিক্ষা এখানে সার্থকতা। আমরা যে পরপর আসছি, তোমাদের একজনও যদি ছাত্র বা ছাত্রী যদি তার থেকে যদি একটি কথাও যদি শুনে যদি তোমাদের জীবনের কাজে লাগাতে পারো, এখানেই আমাদের সার্থকতা। আমাদের সার্থকতা, শিক্ষকদের সার্থকতা। তোমরা কালকে যে শিক্ষক দিবসে যেইভাবে সুন্দরভাবে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করেছ, এখানে শিক্ষার সার্থকতা। স্বামী বিবেকানন্দ বলছিলেন, মানুষ চাই, মানুষ চাই, বাকি সব হইয়া যাইবে। আমাদের দেশে মনে হয় যেন এই কথাটি বর্তমানকালে আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। আমাদের প্রয়োজন উপযুক্ত মানুষ। আমরা যদি উপযুক্ত মানুষ পাই, আমাদের দেশের অবস্থা আজকে এই জায়গায় যাওয়ার কথা নয়। স্বামী বিবেকানন্দ বলছিলেন, আমাদের দেশের শিক্ষার উদ্দেশ্য কি? তিনি তার ভাষায় বলেছিলেন, যার মূল ভাব ছিল আমাদের দেশের যুবকদের শিক্ষার উদ্দেশ্য হলো একটা চাকরি কোনো রকমের জুটিয়ে নেওয়া। প্রকৃত মানুষ হওয়া আমাদের দেশের মানুষের কোনোদিন উদ্দেশ্য নয়, খুব কম মানুষের উদ্দেশ্য। আমাদের মাতা পিতারা, তোমাদের মা বাবারা বেশিরভাগ অনেকেই চান, কি চান? আমার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেশের সেবা করবে, একজন ভালো মানুষ হবে। সেই ভাবটা খুব কম জায়গায় আমরা আজকাল পাই। হ্যাঁ, এখন এই সমস্ত গ্রামে, আমি এখানে আমি গ্রামে কিছুদিন আগে গত 2 বছর আগে এসেছিলাম। মানে আমরা এখনো দেখি এমন সমাজসেবী এই সমস্ত গ্রামে আছেন যারা এই গ্রামের উন্নতির জন্য, এই অঞ্চলের উন্নতির জন্য আপ্রাণ পরিশ্রম করে গেছে, এখনো করছেন। বৃদ্ধ বয়সেও ভাবছেন কি করে আমাদের এই জায়গার মানুষের কথা ভাবব। কিন্তু আমরা যারা নবীন, আমরা কি ভাবি, কি করে আমরা কয়েকটা সার্টিফিকেট অর্জন করে এখান থেকে কলকাতা যাব, কলকাতা থেকে দিল্লি যাব, দিল্লি থেকে মুম্বাই যাব, মুম্বাই থেকে আমেরিকা যাব, আমেরিকা থেকে চীন জাপান ঘুরে বেড়াবো। স্বামী বিবেকানন্দ বলছিলেন, গঙ্গাতে কি জল কম হয়েছে? তোমরা চাকরি দাও বলে যেইভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়াও, তার থেকে ওই গঙ্গার জলে গিয়ে মৃত্যুবরণ করো। এই কথার অর্থ তোমরা মৃত্যুবরণ করা স্বামী বিবেকানন্দ চাননি। তিনি চেয়েছিলেন
তোমরা উপযুক্ত শিক্ষা অর্জন করে তুমি নিজের পায়ে দাঁড়াবে, জগতের কাজে লাগবে, সমাজের উপকারে লাগবে, সমাজের জন্য কিছু করবে। গতকাল তোমরা পালন করেছ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। শিক্ষক দিবস তোমরা পালন করেছ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি তার জীবনটা কিভাবে করেছিলেন, তিনি যখন একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন দক্ষিণ ভারতে, তারপর তোমাদের মতো যখন ছাত্র জীবন তিনি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াশোনা করেন, কিন্তু বাবার উদ্দেশ্য ছিল ছেলেকে ধার্মিক পথে রাখার জন্য তাকে পূজারীর কাজে নিযুক্ত করবে। অর্থাৎ তিনি চেয়েছিলেন আমার ছেলে দেশের কাজে, সমাজের কাজে লাগুক, উপযুক্ত মানুষের মতো মানুষ তৈরি হোক। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন তিনি ছাত্র অবস্থা, তখন থেকে তিনি ভারতীয় সংস্কৃতিকে, তিনি খ্রিস্টান মিশনারি স্কুলে পড়লেও এই কথা বলতে দ্বিধা নেই। আমরা যখন অনেকেই তথাকথিত শিক্ষিতরা কয়েকটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে নিজেদের আমরা পাশ্চাত্য ধারণায় নিজেদের শিক্ষিত মনে করি, সেখানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন খ্রিস্টান মিশনারি স্কুলে পড়লেও তার কি নিয়ে লেখাপড়া ছিল কে বলতে পারবে, তার বিষয় কি ছিল? একজন ছাত্র বা ছাত্রী বলো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সাবজেক্ট কি ছিল? যে কোনো একজন বলো, 11-12 ছাত্রছাত্রীরা অবশ্যই জানার কথা। তার সাবজেক্ট কি? দর্শন শাস্ত্র। তিনি যখন কলেজে পড়েন তখন থেকে তিনি গীতা, উপনিষদ, ভারতীয় দর্শন শাস্ত্র ইত্যাদির সাথে যুক্ত হয়ে পড়ে। তার পড়াশোনা শুধু উপর ছিল না, তার পড়াশোনা গভীরে প্রবেশ করে। তার সাথে সাথে স্বামী বিবেকানন্দের রচনাবলী তিনি গভীরভাবে আত্মস্থ করেন, গভীরভাবে জানার চেষ্টা করেন স্বামী বিবেকানন্দকে। তার বহু জায়গায় তিনি বলেছেন স্বামী বিবেকানন্দ সম্পর্কে তিনি কতটা স্বামীজিকে বিশ্বাস করতেন, স্বামীজি তারা অনুপ্রাণিত ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন যখন ভারতের উপরাষ্ট্রপতি, পরবর্তীকালে রাষ্ট্রপতি, তিনি ভারত রত্ন উপাধি পেয়েছিলেন। তোমরা জানো, এত বিশাল মাপের একজন লোক, তোমরা শুনলে অবাক হয়ে যাবে। একজন ক্লাস 8 পাস করা রামকৃষ্ণ মিশনের সাধুর কাছে কাছে ঘুরে বেড়াতেন। তার কাছে সবসময় তিনি কোথায় লেকচার দিচ্ছেন, কোথায় বক্তব্য রাখছেন, যখনই খবর পেতেন তার কাছে ছুটে চলে যেতেন। সেখানে গিয়ে বসে বসে তার বক্তৃতা শুনতেন। অথচ তিনি ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন। একটু আগে বললাম তিনি মাস্টার ডিগ্রি করেছেন ফিলোসফিতে। মাস্টার ডিগ্রির সময় তিনি ফিলোসফি, দর্শন শাস্ত্রের উপর তিনি ডক্টরেট ইত্যাদি লাভ করেন এবং তার গভীরে প্রবেশ করেন। কেন? ভারতীয় সংস্কৃতিকে জানার জন্য, ভারতবর্ষকে জানার জন্য। তুমি যদি প্রকৃত যদি ভারতকে জানতে হয়, ভারতবাসীকে জানতে হয়, ভারতীয় সংস্কৃতিকে জানতে হবে। স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছিলেন। তার জন্য ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি স্বামী রঙ্গনাথানন্দজি নামক একজন সাধুর কাছে সবসময় যেতেন। যেখানে তার লেকচার হতো, সেখানে তার বক্তৃতা হতো, সেখানে তার ক্লাসে গিয়ে তিনি শুনতেন ভারতীয় আধ্যাত্মবাদের সেই কথাগুলি, ভারতীয় সংস্কৃতির গভীরে প্রবেশ করার চেষ্টা করতেন। দর্শন শাস্ত্রকে, ভারতীয় দর্শনকে আরো ভালোভাবে জানার তিনি চেষ্টা করতেন। কারণ স্বামী বিবেকানন্দ যখন ভগিনী নিবেদিতাকে যখন নিয়ে এসেছিলেন বিদেশ থেকে এই দেশে উন্নতির জন্য, তখন তিনি নিবেদিতাকে নিয়ে আসার পরে
সারা ভারতবর্ষ আর সমুদ্র হিমাচল থেকে নিয়ে ঘুরেছে। অথচ নিবেদিতা ভারতবর্ষে আসার পূর্বেই একটি শিক্ষা কেন্দ্রের সাথে, একটি অনাথ আশ্রমের সাথে যুক্ত ছিলেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ার সাথে তিনি যুক্ত ছিলেন, সেখানে সেবা কার্যের সাথে যুক্ত ছিলেন। স্বাভাবিক কারণে তার মনে এসেছিল, আরে স্বামীজি কেন আমাকে নিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছে, আমি তো চাই কাজ করতে এই দেশের নারীদের শিক্ষার জন্য। স্বামী বিবেকানন্দ বলছেন কি? স্বামী বিবেকানন্দ বলছেন এখনো এই দেশে উপযুক্ত নারী তৈরি হয়নি, তাই বিদেশ থেকে ধার করা প্রয়োজন। তাই নিবেদিতাকে ধার করে নিয়ে এসেছিলেন। অথচ ধার করে নিয়ে আসার পরে স্বামী বিবেকানন্দ কোনো কথা বলছেন না, তাকে নিয়ে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে। নিবেদিতার তো খুব রাগ হচ্ছে, আরে আমি এসেছি দেশের উন্নতি করার জন্য, কিছু কাজ করবো, এদেশের মানুষের উপকার করবো, অথচ স্বামী বিবেকানন্দ আমাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তারপরে একদিন সেই কাশ্মীরে একটি গাছের নিচে রাত্রিবেলা যখন সবাই একসাথে ধুনি জেলে যখন বসলো, তখন সেখানে স্বামী বিবেকানন্দ নিবেদিতাকে বলেন, আচ্ছা তুমি যে কারণে এই দেশে এসছো, তুমি যে কিছুই বলছো না, কি ব্যাপার? তুমি তো এই দেশের নারী শিক্ষার জন্য এসছো, এদেশের নারীদের শিক্ষা তোমার জীবনের উদ্দেশ্য ছিল, কিভাবে তাদের শিক্ষা দেওয়া যায়, কিভাবে পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করা যায়, এটা ছিল নিবেদিতার উদ্দেশ্য। তো তুমি তো কিছুই বলছো না, স্বামীজি বলছেন। নিবেদিতা শুনে অবাক, আরে আমি তো এই কথাটাই বলতে চাইছি, অথচ স্বামীজি আমাকে কতবার বন্ধ করে দিচ্ছেন, বলতে দিচ্ছেন না। আর পরে স্বামী বিবেকানন্দ মূল ভাবটা বললেন। তিনি বললেন, এই দেশকে যদি ভালোবাসতে হয়, এই দেশকে যদি জানতে হয়, তার আগে আমাদের সংস্কৃতিকে জানতে হবে। আমাদের সংস্কৃতিকে যদি সঠিকভাবে না জানতে পারো, ভারতবর্ষকে সঠিকভাবে যদি না জানতে পারো, এই ভারতবর্ষের গ্রামে গ্রামে গিয়ে তুমি যদি মানুষের মঙ্গল না করতে পারো, এই অনাহারে, অর্ধাহারে, অর্ধ উলঙ্গ মানুষের তুমি সেবা না করতে পারো, তাদের তুমি ভালো না বাসতে পারো, তাহলে তুমি এই দেশে কোনোদিনও উন্নতি করতে হবে না। তার জন্য তিনি নিবেদিতাকে কি বলেছিলেন? ভারতের ক্ষেত খামার থেকে, অট্টালিকার সেই বিপুল শিল্প কার্য থেকে, নানা ধরনের সংস্কৃতি, শিল্পবিদ্যা সব কিছুর সাথে পরিচয় করিয়ে দেন। তার জন্য নিবেদিতা আমাদের স্কুলে এখন যে প্রজেক্ট হয়, তোমরা প্রজেক্ট পেপার করে তো কি? প্রজেক্ট আছে তো? এই যে প্রজেক্টের উৎপত্তি কোথায় থেকে? নিবেদিতা বিদ্যালয় যখন হয় স্বামী বিবেকানন্দের সময়, তৎকালীন সময়, তখন নিবেদিতা নিজের হাতে সব বলছেন, আমাদের মেয়েদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি হাতের কাজ শিক্ষা দিতে হবে। হাতের কাজ শিক্ষা, সেখান থেকে শুরু প্রজেক্ট, হাতের কাজ একটু করে প্রজেক্ট করতে হবে, এটাই সেখান থেকে উৎপত্তি। তোমরা শিক্ষার অনেক কিছু আজকাল তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে কল টু দ্য নেশন, ইদানিং হয়তো অনেকে এখনো জানো না, কল টু দ্য নেশন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা সার্কুলার জারি হলো কয়েকদিন আগে, দেখছিলাম। কল টু দ্য নেশন থেকে মার্কস থাকবে না, কিন্তু শুধু জাস্ট পরীক্ষা নেওয়ার জন্য আমার একটা সার্কুলার এসেছিল। তো কল টু দ্য নেশন থেকে পড়ানো হবে। স্বামী নিবেদিতার লেখা স্বামীজি বিষয়ক মাস্টার রেজাই সহিব, সেখান থেকে 2টি চ্যাপ্টার নেওয়া হচ্ছে ভ্যালু এডুকেশনের উপর। এই যে এগুলি আছে, এগুলির মানে কি? মূল্যবোধ শিক্ষা। এই মূল্যবোধ শিক্ষা আমাদের এখনের দিনে সব থেকে বেশি পরিমাণে দেওয়া দরকার। তোমরা জানলে অবাক হয়ে যাবে, চীন পর্যন্ত বলছে রামকৃষ্ণ মিশনের কাছে এসে, আমাদের যুবকদের এখন মূল্যবোধ শিক্ষা প্রয়োজন। সেখানকার যারা রাষ্ট্রদূত আছেন, তারা রামকৃষ্ণ মিশনে এসে বলছেন, আপনাদের এখান থেকে সাধুদের পাঠান, আপনাদের এখান থেকে প্রতিনিধি দল পাঠান, আমাদের দেশের যুবকদের এখন মূল্যবোধ শিক্ষা দরকার।
সে ধর্ম মানে কি? স্বামী বিবেকানন্দ বলছেন ধর্ম মানে যে ধর্ম বিধবার অশ্রু মোচন করতে পারে না সেই ধর্ম ধর্ম নয়। মানুষের সুখ দুঃখে, মানুষের উপকারে, মানুষের জন্য সেবা করতে হবে, এটি হলো ধর্ম। মানুষের পাশে দাঁড়াতে হবে। সেই ভাবটা নেতাজি সুভাষচন্দ্র বসু তার জন্য বলছিলেন, আজকে যদি বিবেকানন্দ জীবিত থাকতেন তাহলে আমি তাকে গুরু পদে গ্রহণ করতাম, কিন্তু যাই হোক আমি যতদিন জীবিত থাকব ততদিন আমি তাকে গুরু পদে মেনে নেব। রামকৃষ্ণ বিবেকানন্দের কথা তিনি বলছিলেন। তিনি বলছিলেন, আমার মধ্যে যে সেবা ভাব পেয়েছি আমি, তা লাভ করেছি কোথা থেকে? বিবেকানন্দের কাছ থেকে। তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র থেকে নেতাজি হয়ে উঠেছিলেন স্বামী বিবেকানন্দকে জেনে, স্বামী বিবেকানন্দের বই পড়ে। সুভাষচন্দ্র থেকে তিনি নেতাজি হয়ে উঠেছিলেন, তিনি মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। ঋষি অরবিন্দ জেলে আছে, সেখান থেকে তার স্ত্রী, আমি গতবারে বোধ এই কথাটা বলেছি, সম্ভবত স্কুল যেহেতু ঋষি অরবিন্দের সাথে যুক্ত তাই বোধ গতবারও হয়তো কথাটা বলেছি, তিনি তার স্ত্রী খুবই চিন্তায় দুঃখে কাতর, শ্রী শ্রী মা সারদা দেবীর কাছে গিয়েছে। তিনি আশ্বস্ত দিলেন। ঋষি অরবিন্দ সেখান থেকে বসে ধ্যানে, জেলে বসে আছেন, জেলে বসে ধ্যান করছেন। ধ্যান করতে করতে তিনি স্বামী বিবেকানন্দকে তিনি দেখতে পাচ্ছেন। স্বামী বিবেকানন্দ তাকে মনে হয় যেন আদেশ দিচ্ছেন, তিনি তার জীবনীতে লিখেছেন, যেন তিনি তাকে আদেশ দিচ্ছেন তিনি স্বামীজির কর্মযোগ নিয়ে, গীতার কর্মযোগ নিয়ে লেখার জন্য। তারপর ঋষি অরবিন্দের সেই গীতার বিভিন্ন অংশ পর সেই জেলে বসে অনেকটা অংশ লিখেছেন। তার পরবর্তী সময় জেল থেকে বেরিয়ে এসে তিনি সোজা চণ্ডীগড় চলে যান, সেখানে গিয়ে বাকি গীতার কাজটা সম্পূর্ণ করেন। স্বামী বিবেকানন্দের আমরা যা দেখি ভারতবর্ষে, স্বামী বিবেকানন্দের জন্মের পরবর্তী সময়ে যে সমস্ত মনীষীগণ রয়েছে তাদের মধ্যে অনেকেই প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে স্বামী বিবেকানন্দের দ্বারা অনুপ্রাণিত ছিল। যাই হোক, আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আমার আসতে অনেকটা দেরি হয়ে গেছে। রাস্তায় দুইটি জায়গায় পরপর আমরা অবরোধ করেছিলাম আসার জন্য, তার জন্য প্রায় 1 ঘন্টা সময় দেরি হয়েছে। তার জন্য আমি দুঃখিত, তোমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো। আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। এই ধরনের আলোচনা থেকে দু একটি কথাও যদি তোমরা যদি জীবনে কাজে লাগাতে পারো, এটাই আমাদের সার্থকতা, এটাই শিক্ষক মহাশয়দের সার্থকতা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ স্বামীজির হাতে আছে এই সুন্দর মুহূর্তে। এখন বক্তব্যে ডক্টর